দরজা খোলা আছে, ভিতরে আয়। সায়ন্তী ইতস্তত হাতে দরজার হাতল ঠেলে ভেতরে ঢুকলো। রুবিনা বেগম ঘরে নেই, সাত সকালে কোথায় গেল? সায়ন্তী প্রশ্ন মনেই চেপে রেখে হাসল। নিজের বাবাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দোয়া করো বাবা। ইজাজুল হেসে মেয়ের মাথায় হাত রেখে বলল, আমার মেয়ে হারলেও বিজয়ী, জিতলেও বিজয়ী। নিজের সর্বস্বটা দিয়ে মাঠে হার জিত থাকবেই। সায়ন্তী হেসে বলল, 7টার বাস ধরবো বাবা, তুমি নিজের খেয়াল রাখবে, বিকেলের মধ্যে আবার ফিরে আসবো। ইজাজুল মেয়েকে বিদায় দিলেন। সায়ন্তী হন্তদন্ত পায়ে বের হলো। অন্য কারো থেকে পারমিশন নিতে হবে বলে মনে হলো না। এখানকার কেউই তার আপন নয়। তার মতো একটা সায়ন্তী না থাকলে কারোরই কিছু যায় আসবে না। এই ঘরে আসতোই না সায়ন্তী, শুধু বাবা আছে বিধায় আসতো। না হয় ওরও তেমন ইচ্ছে নেই কারোর সাথে মুখোমুখি হয়ে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এসব কথার উত্তর দেওয়ার। সায়ন্তী বের হতে যাবে এমন সময় তাকে পিছু ডেকে উঠল সুফিয়া বেগম। সায়ন্তী ফিরে তাকালো। ভ্রু কুচকে সুফিয়া বেগম মুখ বাঁকিয়ে বলল, এই মাইয়া কই যাইতাছ? ঢাকা। সুফিয়া বেগম আতকে উঠে বললেন, জোয়ান মাইয়া মানুষ হইয়া একলা যাইতাছস? ইজাজটা মানুষ হইল না, মাইয়ারে এত লাই দিছে, একলা একলা যাইতাছে গা, কাউরে কিছু না বইলা কইয়া। সায়ন্তী বিরক্তি নিয়ে বলল, বাবা থেকে অনুমতি নিয়েছি আমি, আর আমাকে যেতে হবে, সময় কম আমার হাতে। আমারে তুই সময় দেখাস? কাউরে সাথে লইয়া যা। প্রয়োজন মনে করি না, আর আমার জন্য আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি আপনার আপন কেউ নই, চলি। সায়ন্তী বড় বড় পা ফেলে চলে গেল। সুফিয়া বেগমের মনে লাগলো কথাটা। মাইয়া তেজ দেখো, আমি আপনার আপন কেউ না। মুখের আগায় কথা থাকে, বংশের বাউ পাইছে মাইয়াটা। বাকি মাইয়াগুলা তো তাও কদ্দুর নরম সরম আছে, এটার তো মুখ না ধারালো করাত। মানুষ হইছে একলা, বাপ মা থাকছে কামে, আর কমুনে কেমন হইব? তয় মির্জাবাড়ির মাইয়া যখন কিছুটা আদব কায়দা তো সুফিয়া বেগম শিখিয়েই ছাড়বেন। সায়ন্তীর পরনে একটা কুর্তি, যার লম্বা হাঁটু অবধি, গলায় ও মাথায় টেনে দেওয়া স্কার্ফ, হাতে সিলভার কালারের ফর্মাল একটা ঘড়ি, চুলগুলোতে একটা ছোট কাটা হাতেই অবস্থান করছে মোবাইলটা, ব্যাস আর কিছু নেই। বাস স্ট্যান্ডে পৌঁছে এক প্রকার তাড়াহুড়ো করেই উঠল বাসে। আরিশা থাকায় স্নোইকে নিয়ে চিন্তা নেই তার। একাডেমি থেকে ফিরে একবার যাবে বাসায়, কতদিন বাড়ি যাওয়া হয় না। নিজের ঘর, মায়ের সুভাষ, মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, হাজারো স্মৃতি কেমন জলজল করছে তাদের সেই ছোট্ট বাসাটায়। তাদের এত এত সুখ এক নিমিষেই শেষ হয়ে গেল কেন? আরও কয়েকটা বছর মা কেন থেকে গেল না? বাড়ন্ত বয়সে দায়িত্বের বোঝাটুকু না দিলেই হচ্ছিল না বুঝি? আরও কিছুদিন মায়ের আহ্লাদি হয়ে থাকতে চাওয়া কি দোষের কিছু? এই যে মায়ের পর বাবা সায়ন্তীকে ভালোবাসে, সায়ন্তী জানে, কিন্তু এখন সে মানুষটার কাছে যাওয়ার অধিকারী ভাটা পড়েছে। অদৃশ্য এক দেয়াল জুড়ে গেছে তাদের মাঝে। সায়ন্তী চাইলেই বাবার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে না, বাবার কোলে মাথা রেখে আবদার করতে পারবে না। বাবার কাছে তার হাজারো বায়না করা এখনো বাকি, কিন্তু কিছুই আর কোনোদিন করা হয়ে উঠবে না। বাবা থেকেও না থাকার কাতারে চলে যাবে। ইচ্ছে না থাকলেও সায়ন্তীকে এটা মেনে নিতে হবে। হোক অনাকাঙ্ক্ষিতভাবে সায়ন্তীর বাবার জীবনে এখন অন্য একজন আছে। সায়ন্তী চোখ বন্ধ করে সিটে মাথা এড়িয়ে দিল। এই পৃথিবীতে তার আবদার শোনার মতো আর কেউ রইল না। সায়ন্তীর বাচ্চামিকে প্রাধান্য দেওয়ার মতো কেউ নেই, বাচ্চামো সহ্য করার মতো কেউ নেই, তার নিজেকে সম্পূর্ণ প্রকাশ করার মতো একটা মানুষ নেই, আদর ভালোবাসায় মুড়িয়ে রাখার মতো কেউ নেই। সায়ন্তীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ম্যাচিউরিটির ভিড়ে ও তার মনের ভেতর যে একটা বাচ্চামি করা সত্তা লুকিয়ে আছে, তাকে দেখার মতো কেউ নেই। সায়ন্তী পুরো দুনিয়ায় একা। মা নামক এই একটা মানুষের অনুপস্থিতি সায়ন্তীকে দুনিয়া চিনিয়ে দিল, বুঝিয়ে দিল চোখে আঙুল দিয়ে অসময়ে কেউ থাকে না, কেউ না। আপনি ছাড়া আপনার আপন বলতে কেউ হয় না, কেউ না। বাবা মায়ের পর যে মানুষটাকে জীবনে জায়গা দিয়েছিল, হৃদয়ের সবচেয়ে বড় জায়গা জুড়ে যার বিচরণ ছিল, সে মানুষটাও কিনা তার অসময়ে তাকে ছেড়ে চলে গেল, শুধুমাত্র দেখা করতে যায়নি বলে।
সায়ন্তী কি করে যেত ওই দিন? মানুষটা একবার জানতেও চাইল না সায়ন্তী কেন যায়নি। সায়ন্তীর জীবনের সবচেয়ে বড় বড় ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে ছিল প্রিয় মানুষটাকে একবার দেখা। মানুষটা কি তা জানতো না? তারপরও সে সায়ন্তীকে ছেড়ে গেল। সায়ন্তীর দুঃখের ভার নিতে কেউ চাইল না। যে মানুষটা তাকে 3.5 বছরও চিনতে পারল না, এতটুকু বিশ্বাস তার প্রতি রাখতে পারল না, তার প্রতি কোনো আক্ষেপও রাখে না সে। অভিমান বলে কয়ে আসে না সে, নিজ ইচ্ছেতে আসে, হৃদয়ে বাসা বাঁধে আর থেকে যায় আজীবন কাল। তবুও একটা আফসোস সারা জীবন থেকেই যাবে, তারা তাকে একটি বার দেখার আফসোস। ভালোবাসা জিনিসটাই অদ্ভুত। একটা অপরিচিত অচেনা মানুষের প্রতিও যে ভালোবাসা তৈরি হতে পারে কোনো দিন কল্পনাও করেনি মেয়েটি। আজ সে মানুষটার থেকে দূরে থাকা তাকে পীড়া দেয়, হৃদয়ের দহন বাড়ায়, যন্ত্রণায় কুকড়ে আসে দেহ মন, শুধুই কথা না বলতে পারার আফসোসে। সায়ন্তীর চোখ ভিজে গেল অজান্তেই। সে টের পেয়ে নিজের ওপরই তাচ্ছিল্যের হাসি হেসে ফেলল। ক্লাস 9-এর আবেগ তাকে এত বাজেভাবে ডোবাবে কোনোদিন ভাবেনি। ভাবলে হয়তো ওই অগত্যা ব্যক্তিকে কোনো দিন রিপ্লাই দেওয়ার মতো ভুলটুকু করতো না। ভুল যখন করেছে মাসুল তো দিতেই হবে। কক্ষে বেশ তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রধানের কর্মকর্তা বেজায় চটেছেন স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের ওপর। কাজ কি তারা ঠিক মতো করছে না? একটা কেস সলভ করতে এত সময় কেন লাগবে? সামান্য একটা মার্ডার কেস, অপরাধীও ধরা পড়েছে কয়েকজন, তবে আসল হত্যাকারীর কোনো হদিস মিলছে না কেন? পুলিশের একজন সিনিয়র অফিসার স্ত্রীর মার্ডার কেস উপর মহল থেকে চাপে শেষ নেই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তিরিক্ষি মেজাজে গমগমে কণ্ঠে প্রবীণ অফিসার বলে উঠল, স্যার, আপার অপারেশনে গিয়ে গুলিবদ্ধ হয়েছেন তিনি। এখন ফরিতে আছেন, তবে শীঘ্রই তিনি কাজে ফিরবেন। তিনি বেশ সিনক্রেট পারসন, এখনও কেসের কাজ আগাচ্ছে না দেখে কেঁপেছেন। তোমরা দক্ষ, তাই তোমাদের কাজ দিয়েছি। এখন দেখছি তোমরাও কোনো কাজের না। উমায়ের বিরক্তি হয়ে বলে উঠল, এসব চামচামি এখানে দেখেন না তো স্যার। আপনার ওই ভিআইপি সেবা নেওয়া অফিসারকে আমি এত তেল দিতে পারবো না। তার বউ মরছে, আমরা কি করতে পারি? যথেষ্ট চেষ্টা তো করছি নাকি? অপরাধী তো আর আমার সারা লাগে না। ডাকটা আমার চলে আসলো নাস্তা খেতে। আহাদ উমায়ের বাহু চেপে ধরে থামতে বলল। অফিসার রেগে গিয়ে বলল, তিনি একজন সম্মানিত অফিসার, তাকে নিয়ে এমন কোনোটি করবেন না ওমর। তাকে তুমি এখনও ব্যক্তিগতভাবে চিনো না, তাই এসব বলার মতো সাহস করছো। তার স্ত্রী বলে কথা না, অন্য কোনো সাধারণ মানুষ হলেও একই কাজ করতেন তিনি। নিজেদের কাজে মনোযোগ দাও। 1 মাস সময় পাচ্ছ, আর অপরাধে আমার চাই। কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। কেসটা ছাড়তে চাচ্ছি আমি। আহাদ চোখ বড় বড় করে তাকালো উমায়ের ভাবলেশীন ভাবে, আবার বলল, অন্য কাউকে কেস দিয়ে দিন। ইয়াসির নামক অফিসার রাগলেন, তারপরও চুপ করে রইলেন কিছুক্ষণ। তিনি রইসয়ে জবাব দিলেন, স্যারের সাথে দেখা করে এসো, তারপর সিদ্ধান্ত নাও। উমায়ের বিরক্তি নিয়ে বলল, পারবো না। যে কেস নেওয়ার পর জীবনে শান্তি নামক কোনো কিছু থাকে না, ওসব কেস অমায়ের সামলায় না। ইয়াসিন আহাদকে বললে, স্যারের বাসার অ্যাড্রেসটা নিয়ে দাও। পাগলটার মাথা ঠান্ডা হলে জানিও। আমার তোমাদের ওপর বিশ্বাস আছে। বেরিয়ে আসলো আহাদ উমায়ের পেছনে। ঢাকা শহরের ধুলোবালি জমা রাস্তায় আজ তীব্র গরমের তেজ। মিনিট 5 হাঁটলেই মনে হয় মাথার মগজ ফেটে বেরিয়ে আসবে। আহাদ বিরক্তি নিয়ে বলল, তুই একটা ছাতা। উমায়ের শান্ত কণ্ঠে বলল। জানি আমি। আহাদ তপ্ত শ্বাস ছেড়ে বলল, একবার দেখা করতে গেলে তো তোর আর জাত চলে না। ধর ঠিকানাটা। এলিনাকে আনতে যাব। চাচু বলল ও ঢাকা এসছে, যাতে বাড়ি নিয়ে যায়। আজ যাওয়া হবে না। আহাদ কাগজের টুকরাটা বের করে বলল। দেখি লোকেশন কোথায় দেওয়া। উমায়ের নিরিবিলি পরিবেশ দেখে একপাশে দাঁড়ালো। পকেট থেকে সিগারেটের পকেটটা বের করে ঠোঁটে চেপে ধরতেই আহাদ বলে উঠল, সায়ন্তীর পছন্দ না সিগারেট খাওয়া ছেলে। বলেই আহাদ ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখলো। উমায়ের স্বাভাবিকভাবে আগুন ধরিয়ে বলল, ওর জন্য ছেড়েছিলাম, আবার এখন ওর জন্যই খেতে হচ্ছে। মেয়েটাকে ভুল বুঝে দূরে সরিয়েছিস তুই। এর জন্য বহু দুর্ভোগ পোহাতে হবে তোকে। আসলে এটা তোদের বংশগত সমস্যা। তোরা 4 ভাই এরকম। মরনা খেয়ে শিক্ষা হবে না তোদের। ওকে চাই না আমার। আহাদ হো হো করে হেসে উঠল। সত্যি চাস না?
না চাইলে ভালো। ওই দিন আলেশা বলছিল সায়ন্তী একজনকে ভালোবাসে। তোকে জেলাস ফিল করানোর জন্য মিথ্যা বলছি না, এটা সিরিয়াস কথা। তুই ছাড়া বাকি সবাই জানে, এমনকি তোর ফুপিও জানে সায়ন্তী একজনকে ভালোবাসে। ওই মানুষটা ছাড়া সে অন্য কারোকে কোনোদিন হবে না। তোর জন্য ভালোবাসা, তুই অন্য কাউকে বিয়ে করে নে। বুদ্ধিটা খারাপ না। ওর মতো স্বার্থপরকে বিয়ে করার থেকে ভালো নতুন কাউকে বেছে নাও। আহাদ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, গ্রেট বন্ধু, আসলে তুই মেয়েটার যোগ্যই না। তোকে যদি ভালোবাসার পরীক্ষা নেওয়া হয়, তুই টাহা ফেল করবি। গাধা, একবারও জিজ্ঞেস করেছিলি কেন আসেনি? যে মেয়ে তোকে মেসেজের রিপ্লাই না দিয়ে থাকতে পারতো না, নিজের ইগো সাইডে রেখে তোর কাছে বাচ্চাদের মতো আবদার করতো, সবার কাছে ম্যাচিউর চুপচাপ থাকা মেয়েটাও তোর সাথে সারাক্ষণ বক বক করতো। তোর কি মনে হয় একটা ছেলের সাথে কোনো দিন দেখা হয়নি, এমনকি সামান্য ছবিও দেখেনি, তাকে এতটা গুরুত্ব একটা মেয়ে কোনো দিন দিচ্ছে? তোর মনে প্রশ্ন জাগেনি? একদিন আসেনি, 7 দিন মেসেজ দেয়নি, দেখে অমনি তোর 4 বছরের ভালোবাসার ভাটা পড়লো? কীরকম ভালোবাসা তোর? সেই নিজের আসল রূপ ফিরে এসেছিস তুই। উমায়ের কোনো দিন কোনো মেয়েকে ভালোবাসতেই পারে না। সায়ন্তী তো শুধু তোর জেদ ছিল। আমাদের সাথে বাজি ধরে তুই মেয়েটার জীবন নষ্ট করেছিস উমায়ের। তুই ওর সাথে ছলনা করেছিস। মেয়েটার কোনো দোষ নেই, তুই ওর সরলতার সুযোগ নিয়েছিস। উমায়ের আহাদের গলা চেপে ধরে আচমকা রাগে চোয়ার শক্ত হয়ে এসেছে তার। আহাদ এমন পরিস্থিতিতেও হাসছে। উমায়ের রাগে হিসহিসিয়ে বলল, আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করলে জানে মেরে দিব তোকে। আহাদ ছাড়া পেয়ে গলায় ঘাড়ে হাত বুলিয়ে বলল, সত্যি বললেই চলে, তাই না? বাপের বেটা হলে নিজের পরিচয় নিয়ে তুই গিয়ে দাঁড়া ওর সামনে। উমায়ের গম্ভীর কণ্ঠে বলল, সময় হলে যাব। তোর এই সময় আস্তে আস্তে অন্য কেউ এসে নিয়ে চলে যাবে, তখন বুঝবা কেমন লাগে। এর থেকে ভালো আর একটা বুদ্ধি দেই তোরে। দেখ, তুই আর শান্তি বিয়ে করে নে, পরে সুখে সংসার কর, অযথা ঝামেলা পাকাস না আর। উমায়ের আহাদের হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে পকেটে রাখলো। আহাদ তেরামি করে বলল, তুই যাবি শ্বশুর বাড়ি, আমি যাবো কই? জমের বাড়ি যা। আরে ভাই, নিয়ে এসেছিস তো বড়লোকের পোলা হয়ে গাড়িতে, এখন মাঝ রাস্তায় ফেলে চলে যাচ্ছিস। অনন্ত বাস স্ট্যান্ডে তো নামিয়ে দে। উমায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না আহাদ। দৌড়ে গিয়ে গাড়িতে চড়ে বসলো। আহাদ বক বক করেই চলেছে। কোথায় যাবি এখন? সবে তো বাজে সকাল 9টা, চল ঘুরে আসে। কেস নিয়ে কি করবি ভেবেছিস? উমায়ের একটা কথারও জবাব দেয়নি, চুপচাপ গাড়ি চালাচ্ছে। তার মাথায় ঘুরছে অন্য হিসাব। অফিসার ইয়াসিনের দেওয়া ঠিকানা, এই ঠিকানায় কি করে থাকতে পারে পুলিশ কর্মকর্তা? হিসেব মিলাতে ব্যস্ত সে। দুয়ে দুয়ে 4 যেন সহজেই মিলে যাচ্ছে। কলেজের মাঠ প্রাঙ্গণে বাইকের সাথে হেলান দিয়ে গুনগুন করে বেসুরা গান গাইছে আদিত্য। দীপ্তি এদিক ওদিক নজর দিয়ে দেখলো স্টুডেন্টের পরিমাণ কমই আছে। না হয় এই আদির কাছে কিছুতেই যাওয়া যেত না। নেতা হয়েছে নাকি ছাই, পোলাপানগুলাও তাল থেকে তিল বানাতে বেশি সময় দিবে না। সন্তর্পণে হেঁটে গেল দ্রুত, মৃদু কণ্ঠে ডেকে উঠল, আদি। আদিত্য চোখ খুলে তাকালো। তৎক্ষণাৎ দীপ্তিকে দেখে ভ্রু কুঁচকে বলল, কি মতলবে এসেছিস তোতা? দীপ্তি নিজের হাতে থাকা শপিং ব্যাগটা আদিত্যের হাতে ধরিয়ে দিয়ে বলল, আম্মু পাঠিয়েছে, খালামণিকে দিয়ে দিই। আদিত্য কিছু বলার আগেই দীপ্তি এক প্রকার পালিয়ে গেল সেখান থেকে। তারপরও চোখে পড়ে গেল অনেকের সেদিনের ঘটনা। তার ওপর আজকে দুজনকে একসাথে দেখা, কিছু তো আছে এদের মাঝে। সায়ন্তীর পরনে সাদা লাল কম্বিনেশনে একটা টি শার্ট, তার উপর সিক্রেট একাডেমির নাম খোদাই করা। চুলগুলোকে পনি টেল করে রেখেছে, হাতে তার ব্যাট, মাঠ জুড়ে উত্তেজনা। খেলায় মনোযোগী সায়ন্তী খেয়ালই করল না দর্শকের ভিড়ে তার দিকে একজনের তীক্ষ্ণ দৃষ্টি। 1 রানের পার্থক্যে জিতে গেছে সানশাইন একাডেমি। উচ্ছ্বসিত জনতার মুখে বিজয়ের উচ্ছ্বাস। সায়ন্তী সহ দলের বাকিরা বিজয় উল্লাসে মেতেছে। কে বা কারা জাতীয় দলে সিলেক্ট হয়েছে তা জানা যায়নি আজ, তবে বিজয়ী দল সংবর্ধনা পাবে ঘটা করে। সায়ন্তী খেলার পোশাক ছেড়ে আগের বেশে বেরিয়ে এলো কিছু সময়ের মধ্যে। এত কোলাহল কেন যেন ভালো লাগছে না তার।
সায়ন্তী রোদ মাথায় নিয়ে হেঁটে গিয়ে উঠল রিকশায়। রিকশা গিয়ে থামলো স্থানীয় বাজারে। সায়ন্তীকে বাজারে নামতে দেখি উমায়ের ভ্রু কুচকালো। বাজার করা কবে শিখল? যে মেয়ে রান্নার রত দূর খুন্তি হাতে নিতেও জানে না, সায়ন্তী কিছু সময়ের মধ্যে আবার ফিরে আসলো। আরেকটা রিকশা ধরে সোজা বাড়ি যাবে। সায়ন্তী ফ্ল্যাটের দরজাটা হাট করে খুলে ভেতরে ঢুকে পড়ল। হাতে জিনিস থাকায় দরজা লাগাতে পারল না তৎক্ষণাৎ। এই সুযোগটাই যেন খুঁজছিল উমায়ের। সে চুপি চুপি ঢুকে পড়ল ঘরে। এরকম কেন করলো সে নিজেও জানে না, তবে মনে হলো সায়ন্তীর কাজকর্ম দেখার লোভ সামলাতে পারেনি সে। সায়ন্তী হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকলো। দক্ষ হাতে মেয়েটা রান্না করতে লাগলো। হা হয়ে গেছে উমায়ের মুখ। ওর চেনা জানা সায়ন্তী পুরোপুরি বলতে গেছে এই কয়েকটা মাসে। ধৈর্য কম ছিল, রাগ প্রচুর ছিল, জেদের কথা আর কি বলবে। বাড়ি মাথায় তুলে ফেলা মেয়ে সায়ন্তী এক গ্লাস পানি অবধি তাকে মুখে তুলে খাওয়াতে হতো। রান্নাঘরে পা মারাইনি কখনো। প্রচুর পরিমাণ অগোছালো টই টই করে ঘুরে বেড়ানো হাস্যোজ্জ্বল চেহারার রমণী ছিল মেয়েটা। স্কুল কলেজে মারামারি অবধি বাকি রাখেনি ইজাজুল মির্জাকে এ নিয়ে কম ভোগান্তি পোহাতে হয়নি। উমায়ের ভাবতে বসল কি কি হয়েছে সায়ন্তীর সাথে এ কদিনে। সায়ন্তী এরই মধ্যে ওয়াশরুমে ঢুকে তার দরজা ঠাস করে বন্ধ করেছে। উমায়ের এর নিজেকে চোর চোর লাগলো। ঘরে ঢুকে কিনা ঘাপটি মেরে বসে আছে। ছি! সায়ন্তী ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়ে রুমে ঢুকলো। শটান হয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। মিনিট 10 পর সায়ন্তীকে বের হতে না দেখে উমায়ের নিজেই ঢুকলো ঘরে। গিয়ে যে অবাক, মেয়েটা আরামে ঘুমাচ্ছে। এসির পাওয়ার আরও একটু বাড়িয়ে দিল উমায়ের। ঘরটা এর আগে আংশিক দেখেছে সায়ন্তীর ছবিতে, পুরোপুরি দেখার সুযোগ হয়নি। উমায়ের চোখ বোলালো পুরো ঘরে। সায়ন্তী আর উর্বশীর একটা সুন্দর ছবি ফ্রেমে বন্দি সাইড টেবিলে রাখা হয়েছে সযত্নে। ঘরের প্রতিটা জিনিসে অভিজাত্যের ছোঁয়া। ঘরের দেয়ালে বিভিন্ন পেন্টিং, সবগুলো পাগড়িটার কেনা। বারান্দার পর্দা থেকে শুরু করে বেডশিটটা পর্যন্ত লেমন কালার। সায়ন্তীর মতে এই রং চোখ মনে শান্তি দেয়। এত ভালো জীবন ছেড়ে মির্জা বাড়িতে চরম অবহেলায় কেন থাকছে সায়ন্তী? শুধুই কি নিজের বাবার মন রক্ষার্থে? উমায়ের ছুটে গেল রান্নাঘরে। সায়ন্তী এতক্ষণ রান্না করছিল আর একা একাই কথা বলছিল তার মায়ের সাথে। উমায়ের ভাবতে বাধ্য হলো সায়ন্তী একা একা একজন মৃত ব্যক্তির সাথে কথা বলেছে, তাও যেন তার উপস্থিতি বাস্তবে আছে। কিন্তু পুরো ফ্ল্যাট জুড়ে ওরা দুজন ছাড়া কেউ নেই। খাবারগুলো সত্যি লোভনীয়। পেটের ক্ষুধাটা চনমনে হয়ে উঠল উমায়ের। কড়াইতে ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই 4টা, দুজন মানুষের পরিমাণেই রান্না করা। সায়ন্তী নিজের মায়ের জন্য রান্না করেছে বলছিল। তোমাকে প্রথম রান্না করে খাওয়াবো আম্মু। এতদিন তো তোমার সাথে কথা বলার সুযোগই হয়নি ওই মহিলাটার জন্য। কেমন সব আবল তাবল বাক্যালাপ। উমায়ের প্লেটে খাবার তুলে গপাগপ খেতে লাগলো। সত্যি অসাধারণ রান্না। ইস, বউ এত ভালো রান্না করতে পারলে তো ওর ডায়েটের 12টা বেজে যাবে। অন্যান্য পুলিশ সদস্যদের মতো ফিটনেস ভুলে পেটে বড় ভুঁড়ি নিয়ে ঘুরতে হবে। কি বাজে দেখাবে ভেবেই পেট ফেটে হাসি আসতে চাইল উমায়ের। উমায়ের খাওয়া শেষ করে এদিক ওদিক তাকালো। আরও কিছু একটা বানিয়েছে সায়ন্তী, ডেজার্ট মনে হয়। ফ্রিজ খুলে দেখলো সেখানে আছে কিনা। পেয়ে উমায়ের চোখ চকচক করে উঠল। চামচ উঁচিয়ে মুখে পুরলো ফটাফট। চোখ বন্ধ করে খাবারের স্বাদ গ্রহণ করলো। উমায়ের খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলল। উমায়ের কাণ্ডে একটা ছোচা বিড়ালের থেকে কম কিছু নয়। না বলে কয়ে চুপি চুপি মেয়েটার করা রান্নায় ভাগ বসিয়ে দিয়েছে। তাও নিজের মধ্যে কোনো অপরাধ বোধ নেই। এই কাজটা করে সে মহা খুশি। সায়ন্তীর সামনে থাকলে এখন নিশ্চিত বিনা টিকেটে লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলে দিত। দাঁত কেলিয়ে হাসল উমায়ের। তারপর আরেকবার সায়ন্তীকে দেখতে গেল তার ঘরে। ধরা পড়ার ভয়ও আছে মনে, তবে সে সব বেশি আমলে নিল না উমায়ের। কিন্তু হাঁটতে গিয়ে পা লেগে পড়ে গেল স্টিলের তৈরি একটা প্লেট। ঝনঝন করে শব্দ হলো পুরো ঘর জুড়ে। উমায়ের নিজের মাথায় একটা মালো। তড়িঘড়ি করে গিয়ে লুকালো পর্দার আড়ালে। ধরা পড়লে মান সম্মান সব শেষ। সায়ন্তী উঠে আসলো না। অলসটা নিশ্চিত ঘুমাচ্ছে। উমায়ের আবারও ঢুকলো সায়ন্তীর ঘরে। না ঘুমাচ্ছে মেয়েটা। উমায়ের না চাইতেও চোখ আটকে গেল মেয়েটার গলার কাছে। গায়ে ওড়না দেয়নি সায়ন্তী, এক কাঁধ হয়ে ঘুমাচ্ছে। অশালীন কিছুই নেই। উমায়ের চোখে লাগলো অন্য একটা বিষয়। গলার চেইনের ভেতর ঝোলানো তার দেওয়া রিংটা। এই রিংটা উমায়ের সায়ন্তীকে নিজের স্মৃতিস্বরূপ দিয়েছিল তার 16তম জন্মদিনে। উমায়ের অন্তরাত্মা কেঁপে উঠল কেন যেন। মেয়েটা যদি পরিচয় জানার পর আরো দূরে সরে যায় তখন?
সায়ন্তী উমায়েরকে না চিনতে পারে, উমায়ের তো চেনে। চেনা জানার পরও পরিচয় গোপন করেছে, এই কথাটা মেয়েটাকে কতটা কষ্ট দিবে? অনেকটা বেশি। উমায়ের বিড় করে বলল, আমি কি বড় কোনো ভুল করছি এলিনা? বরাবর মতো ভুল সূত্র দিচ্ছ না কেন তুমি? অভিমান করেছো বুঝি? আমিও করেছি। এক আকাশ সমান অভিমান আমার তোমার উপরে। উমায়ের মনে হলো সায়ন্তী তাকে অদৃশ্যভাবে শাসাচ্ছে আর বলছে, আপনার অভিমানটা অহেতুক আয়মান। আপনি আমাকে বোঝার চেষ্টাই করেননি কোনোদিনও। কেন জানতে চাননি? না আসার কারণ জানতে চাইলে কি আমি বলতাম না? উমায়ের জানে না সায়ন্তী তাকে আদৌ ভালোবাসে কিনা। তারা তো ভালো বন্ধু ছিল দুজনের। সায়ন্তী উমায়ের বোকা বন্ধু। সায়ন্তীর ফোন বেজে উঠতেই তার চোখের পাতাও নড়ে উঠল। উমায়ের দ্রুত ভঙ্গিতে ঘর ছেড়ে চলে গেল বাহিরে। সায়ন্তী ফোন রিসিভ করে বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে বাবা? ও মায়ের বাসার নিচে অপেক্ষা করছে, ওর সাথে বাড়ি ফিরবে তুমি, এটা বাবার অনুরোধ। সায়ন্তী ফোন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, উনি আমায় পছন্দ করে না বাবা। তোমার কথায় বাধ্য হয়ে নিতে আসবে আমায়, এটা আমি চাই না। একাই যেতে পারবো, কারো মুখ গোমরা করে থাকার কারণ হতে চাই না আমি। ইজাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্লিজ মা, তর্ক করো না, ভালোর জন্যই বলছি, একা আসাটা সেভ না তোমার জন্য। সায়ন্তী তেতে উঠে বলল, কিছু হবে না আমার। আমার মতো সাধারণ মানুষের সাথে কার এত শত্রুতা থাকবে বলো তো? যাবো না আমি ওই লোকের সাথে, চলে যেতে বলো। ইজাজুল কড়া কণ্ঠে বলল, যা বলছো তাই, ওর সাথে আসবে তুমি। অহেতুক জেদ ধরবে না এলিনা। সায়ন্তী চুপ করে গেল। মনে হচ্ছে কোনো কারণে ইজাজুল রেগে আছেন। সায়ন্তী ছোট করে ওকে বলে রেখে বারান্দায় গেল সত্যি কেউ এসেছে কিনা দেখতে। সায়ন্তী গেল কিচেনে গিয়ে তার চক্ষু চড়কাজ। শখ খাবার অর্ধেক দরজাতে গিয়ে দেখলো আটকানোই আছে, তাহলে কি করে সম্ভব? তার মানে কি আম্মু সত্যি সত্যি শান্তির রান্না খাবার খেয়েছে? শান্তি দ্রুত খেয়ে নিল। আলমারি থেকে কাপড় বের করে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। উমায়েরকে দেখে ভ্রু আপনা আপনি কুঁচকে গেল তার। বিরক্তি নিয়ে গিয়ে বসতে চাইল পেছনের সিটে। উমায়ের ধমকের সুরে বলল, আমি কারো ড্রাইভার না। সায়ন্তী দরজায় টান বসিয়ে বলল, আমি মনে করি আমাকে নিতে আসা ব্যক্তি আমার ড্রাইভার। সামনে এসে বসো। না। উভয়ের সরু চোখে তাকিয়ে বলল, ড্রাইভিং পার্টনার হবে? সায়ন্তী আর চোখে একবার তাকিয়ে ভাব নিয়ে বলল, আমার ড্রাইভিং স্কিল খুবই বাজে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। যদি আমার সাথে মরতে রাজি থাকেন তো পার্টনার হতেই পারি। উমায়ের মুচকি হাসল। চুলগুলো হাতের সাহায্যে টেনে নিয়ে হাত দুটো পকেটে রেখে বলল, তুমি ড্রাইভিং পার্টনার হলে আমি তোমার সাথে মরতেও রাজি। সায়ন্তী গাড়িতে উঠতে উঠতে বলল, দেখে তো ফাত্রা বলা মনে হয় না, কিন্তু ফ্লার্টিং তো ভালোই করতে পারেন মহাশয়। উমায়ের আচমকা ঝুঁকে গেল সায়ন্তীর দিকে। দরজার বাহির থেকে মুখ ঢুকিয়ে বলল, অমায়ের শুধু একজনের জন্য চরম পর্যায়ে অসভ্য হতে পারে। অন্য নারী তার আশেপাশে বেকিনে পরে ঘুরলেও তার কিচ্ছু যায় আসে না। সায়ন্তীর চোখ বড় বড় করে তাকালো। কি সব কথাবার্তা আশ্চর্য! তাকে কেন বলতে যাবে এই লোক? যে মেয়ের জন্য এত কিছু তাকে গিয়ে বললেই পারে। সায়ন্তীর চোখ নামিয়ে অন্যদিকে তাকালো। উমায়ের সিট বেল্ট টেনে লাগিয়ে দিয়ে পাশের সিটে বসে পড়ল। ঠোঁটের আগায় হাসি ঝুলিয়ে রেখে বলল, ড্রাইভিং পার্টনার হতে পেরে অনুভূতি কেমন ম্যাডাম? বিচ্ছিরি। উমায়ের চোখ পাকিয়ে তাকালো। সায়ন্তী ঠোঁট চেপে বিরক্ত মাখা হাসি হাসলেও উমায়ের শাসানোর ভঙ্গিতে বলল, তোমাকে তো আমি। সায়ন্তীর ঠোঁট উল্টে বলল, গাড়ি ছাড়ুন তো মশাই, আপনাকে সারাটা রাস্তা দেখতে হবে ভেবেই তো আমার কেমন রুচিতে পাচ্ছে। উমায়ের দাঁতের দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোতে মনোযোগ দিল। ঘড়িতে সময় বেলা 1:30। সায়ন্তী না চাইতেও উমায়ের সাথে কথা বলতে হয়েছে গাড়িতে। তবে সময়টা মন্দ কাটেনি। উমায়ের মতো ছেলে যে এত কথা বলতে পারে সায়ন্তীর ধারণার বাহিরে। বক বক করে কানের মাথা খেয়ে ফেলেছিল। সায়ন্তী কিছু কিছু কথায় তো হাসতে হাসতে গড়াগড়িও খেয়েছে। অবাকও হয়েছে নিজে। কাণ্ডে এই ছেলের সাথে কথা বলে মনে হচ্ছিল অনেক দিনের চেনা কোনো মানুষ, যার কথার ধরন বলন সবকিছুই সায়ন্তী চেনে জানে। সায়ন্তী আর উমায়েরকে একসাথে গাড়ি থেকে হাসতে হাসতে নামতে দেখেছে তারা। তারপর থেকেই তার মাথা ঠিক নেই, কিছুতেই সায়ন্তীকে উমায়ের পাশে সহ্য করা যায় না। তার উপর আতিকা বেগম, এমনকি মামাও মেয়েটাকে পছন্দ করে। এটাকে তো বাড়ি ছাড়া করতেই হবে, না হয় উমায়ের হাতছাড়া হয়ে যাবে।
সায়ন্তী ঘরে এসে স্নোয়ের সাথে খেলছিল। সন্ধ্যা হয়ে এসেছে। আলিশা তড়িঘড়ি করে ঘরে ঢুকে সায়ন্তীকে টেনে ধরে নিয়ে যেতে লাগলো। কোথাও সায়ন্তী প্রশ্ন করারও সুযোগ পায়নি। আদিত্যের ঘরে এসে থামলো তারা। সায়ন্তী কিছু বলতে যাবে, দেখলো ঘরের সবাই উপস্থিত। উমায়েরও আছে, শুধু নেই মেহনাজ ভাবি। সায়ন্তীকে দেখে মিঠি বলল, আয় আয় অন্তি, তোর খেলা কেমন হয়েছে আমাদের বল। সায়ন্তী মৃদু হেসে ঢুকলো ভেতরে। আদিত্য বলল, জানিস তোতার বাচ্চা আবার আমার সাথে ঝগড়া করেছে কলেজে। হুঁ, পড়াশোনায় ভালো বলে মহিলা আমাকে 2 টাকার দামও দেয় না। উমায়ের বলল। 2 পয়সার দাম পাওয়ারও যোগ্য না। হো হো করে হাসল সুপ্রভা। আদিত্য বোনকে দাঁত কেলাতে দেখে বসিয়ে দিল তার মাথায় একটা কফি। নিয়ে হাজির হলো জরিনা। আরুষ বলল, এই আসার বাচ্চা ট্রেটা নে, ফেলে দিস না আবার। সায়ন্তী নিয়ে নিল ট্রে, কারণ সে জানে আলিশা মানে অঘটন। সায়ন্তী সবাইকে মগ দিয়ে উমায়েরটা টি টেবিলের ওপর রেখেই দিল। ভ্রু কুচকে গেল উমায়েরের। সায়ন্তী নিজের কফি মগে চুমুক বসিয়েছে একটা। উমায়ের এক প্রকার ট্রেনে নিয়ে গেল মগ সায়ন্তীর হাত থেকে। আরুষ মিঠি মিটমিটিয়ে হাসছে। সায়ন্তী ফোঁস করে বলল, আমার জুটা আপনি কেন খাবেন? আল্লাহ হাত দেয়নি, নিজের হাত নিজেরটা উঠিয়ে কান নিজের হাতে। উমায়ের কানেই তুলল না কথা। সায়ন্তীর মগেই চুমুক দিল। মিঠি বলে উঠল, অন্তি শোনা বোন আমার, তুই ওইটা নিয়ে খা। সায়ন্তী নিয়ে মুখ ভেঙচি কাটল। বেশ কিছুক্ষণ কাটল। সায়ন্তীর হাতে কফি মগ, কফিতে চুমুক বসাচ্ছে নিজস্ব ভঙ্গিতে। ওর চারপাশে বাড়ির সব ছোটরাই উপস্থিত। উমায়ের, আরুষ, আদিত্য, মিঠি, আলিশা, সুপ্রভা ও কফি খেতে খেতে সায়ন্তীকে দেখছে। সায়ন্তী কানে ইয়ারপডস কারো সাথে কথা বলছে মনোযোগ দিয়ে ধীর কণ্ঠে। বাকিরা যে যার মতো আড্ডা দিচ্ছে। সায়ন্তীর কণ্ঠটা হঠাৎই কেমন বাজ খাই শোনালো। মেয়েটার কপালে দুটো ভাঁজ পড়ল। তিরিক্ষি মেজাজে গমগমে কণ্ঠে বলে উঠল, আশেপাশে কিছু আছে কি না দেখো তো ভাবি, যা পাবে তাই দিয়ে মারো, একটা মারও যেন মাটিতে না পড়ে। কফি মুখে খুব খুব করে কেসে উঠল আরুষ। সুপ্রভারও একই অবস্থা। সায়ন্তীর নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলছে যেন সবই স্বাভাবিক। ও পাশ থেকে মেহনাজের কথা তো শুনতে পেল না কিছুই। তবে সায়ন্তী আবার বলে উঠল খুবই স্বাভাবিক ভঙ্গিতে, এত ভয় পাওয়ার কি আছে? তুমি মারো, মরে গেলে দায়ভার আমার। পাওয়ারবাস পেয়েছো? মাথায় মারনি কেন এখনো? সাথে ভাইয়াকেও দুটো লাগাবে। এমপ্লয়ি হয়ে পাকনামি করতে কেন আসবে সে? এই 3 বেলা খাও কেন বলো তো? হাতে জোর নেই তোমার? তোমাকে ধাক্কা মেরে দিলে তুমি চুপচাপ হজম করে নিলে? টুটি চেপে ধরতে পারলে না? জামাইটা তোমার, অন্য কারো না। জামাই ভালো 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 হলে তো ভালো, আর না হলে চাপকে সিধে করে দেবে একদম। জামাই একটা সেন্সিটিভ জিনিস, বুঝছো? সবার অবস্থা কাহিল। সায়ন্তীর কথা শুনে কফি খাওয়া বাদ দিয়ে ড্যাব ড্যাব করে ওর দিকেই তাকিয়ে আছে। উমায়ের চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আলিশা বলে উঠল, ভাবিকে বল মেয়েটার গাল ঠাস করে একটা মেরে ফাটিয়ে দিতে। বেয়াদব মহিলা, অন্যের জামাইয়ের দিকে কেন নজর দিবে? আরুষ মুখে হাত দিয়ে বলল, আমি বিয়া করতাম না জীবনে। আদিত্য বলে উঠল, আসো ভাই আসো, আমিও যদি আমাদের বোনেদের মতো বউ কপালে জুটে তাহলে আর দেখতে হবে না। বেচারা আহান ভাই। আলিশা মুখ ভেঙচি কাটলো। মিঠি সুপ্রভা মুখ চাওয়াচাই করলো। সুপ্রভা বলে উঠল, তাই বলে ভাইয়াকেও মারবে? সায়ন্তী হাসি মুখে ফোন রেখে সবার দিকে তাকাতেই দেখলো সবাই ওর দিকেই অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সায়ন্তী ভ্রু কুচকে ইশারা করল, কি সমস্যা? উমায়ের কফি মগটা টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি তো মেয়ে সুবিধার না, আমার সহজ সরল ভাবিটাকে মারামারি শেখাচ্ছ, জামাইকে মারার জন্য উৎসাহ দিচ্ছ, আমাদের বাড়ির বউকে অফিসে গিয়ে মাস্তানি করা শেখাও। সাহস তো কম না। সায়ন্তী ভাবলেশীন ভাবে বলল, ভাগ্য ভালো আপনার ভাই মেহনাজ ভাবির মতো মেয়ের হাজবেন্ড, তাই এখন এত সব করেও বেঁচে আছে, দ্বিতীয় সুযোগ পাচ্ছে। যদি আমার জামাই এই সেম ক্যারেক্টারের হতো না, এমন ভাব মারাই তো বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কোরবানি করে পদ্মায় ভাসিয়ে দিতাম। আরুষ উমায়ের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বলে উঠল, কি? উমায়ের মনে মনে বলল, গুন্ডিটার প্রেমে যে কি দেখে পড়েছিলাম। মিটিং রুমে আহান সহ উপস্থিত আরও বেশ কয়েকজন কর্মকর্তা। নিপা একটা মেয়েকে অনুমতিবিহীন এখানে ঢুকতে দেখে রেগে ধাক্কা বসিয়েছে।
আহান কিছু বলতে যাবে তার আগেই নিপা গিয়ে আহানের বাহু জড়িয়ে ধরে পড়ে উঠল। তোর অফিসের রুলস কড়াকড়ি হওয়ার পরও একটা বাইরের সাধারণ মেয়ে তোর মিটিং রুমে কি করে ঢুকে পড়ে? মেহনাজ রাগে লাল হয়ে গেছে ইতিমধ্যে। আহানের কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। মেহনাজ দাঁতের দাঁত চেপে বলল, আপনি ওনার বাহু চেপে ধরার সাহস কই পান? নিপা ভাব দেখিয়ে বলল, শুধু বাহু কেন, জড়িয়ে ধরার সাহস পর্যন্ত রাখি। আমরা ভালো বন্ধু, এটা অফিসের সবাই জানে। মেহনাজ এগিয়ে আসতে চাইল আহানের দিকে। নিপা চরম ভুল কাজটা তখনই করলো। আহানকে জড়িয়ে ধরে বসল সে। বাকি উপস্থিত 10 জন কর্মকর্তা হা হয়ে কাণ্ড দেখছে তাদের। 10 জনের মধ্যে 6 জনই মেহনাজকে চিনে নিপা স্যারের বউয়ের সামনে তাকে জড়িয়ে ধরেছে। এবার কি হবে? মেহনাজ পাশে থাকা ফ্লাওয়ার বাসটা তুলে একটা আছাড় মারল কাচের টেবিলটার ওপর। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল টেবিলটা। আহান ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিপাকে। মেহনাজের শরীর অবধি কাঁপছে রাগে। সে চিবিয়ে চিবিয়ে বলল, সবাইকে বাইরে যেতে বলুন। আহান, আমার আপনার সাথে কথা আছে। নিপা বলে উঠল, কি কথা আছে সবার সামনেই বলো। মেহনাজ ঠাস করে পরপর 4টা চর বসিয়ে দিল নিপার গালে। রেগে বলে উঠল, বয়সে বড় দেখে এতক্ষণ সম্মান দিচ্ছিলাম, তোর মতো মেয়েকে তো আমি। পরিবেশটা থমথমে। রুমে উপস্থিত সব কর্মকর্তা মাথা নিচু করে রেখেছে শুধু একজন ছাড়া। নিপা অফিস জয়েন করেছে কিছুদিন হলেও মাত্র। স্যারের ফ্রেন্ড হওয়ায় অনেকের ওপরই চোটপাট দেখিয়েছে এতদিন। চাকরি হারানোর ভয়ে কেউই তেমন কিছু বলার সুযোগ পায়নি। মেহনাজ রাগে এগিয়ে গেল আহানের দিকে। আহান শান্ত চোখে তাকিয়ে দেখছে বউয়ের রাগ। মেহনাজ আহানের কলার চেপে ধরল সজোরে। রাগে মেয়েটার শুভ্র রঙা মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। তীর তীর করে কাঁপছে নাক, চোখ, ঠোঁট। আহান ছাড়ানোর চেষ্টাটুকু করল না। নিপা আগাতে যাবে সেই মুহূর্তে মেহনাজ তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল,